ভারতকে নিয়ে গঙ্গা নদীর উপর ব্যারেজ নির্মাণের পরিকল্পনা। শেষ হয়েছে ৩২,০০০ কোটি টাকার প্রকল্পের প্রাথমিক সমীক্ষা। একদিকে বাংলাদেশ, আরেকদিকে হচ্ছে ভারত। যেহেতু ভারত এটার সাথে সংযুক্ত, শুধু আমাদের ভারতের কোঅপারেশন আর দরকার। বাংলাদেশের একার পক্ষে সিদ্ধান্ত নেওয়া সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। তিস্তা ব্যারেজ করার সময় তো আমরা ভারতের অনুমতি নিইনি। তিস্তা ব্যারেজ মাত্র ৫ কিলোমিটার ভাটিতে, আর এটা ১০০ কিলোমিটার ভাটিতে, তো এর কোনো অর্থই হয় না। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নতুন ভ্যাট আইন সংশোধন সহ ৪ দফা দাবিতে ব্যবসায়ীদের ১ ঘন্টার কর্মবিরতি। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে মানববন্ধন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা। বেগম জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে সরকার ষড়যন্ত্র করছে, অভিযোগ ফখরুলের। বিএনপি নেতা আসলাম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ। রাষ্ট্রদ্রোহ মামলার রিমান্ড আবেদনের শুনানি কাল। এবং জিডিপিতে শিক্ষা খাতে বরাদ্দের তালিকায় ১৬১ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫৫। সামগ্রিক উন্নয়নের প্রধান অন্তরায় কম বরাদ্দ, বলছেন অর্থনীতিবিদরা। শুষ্ক মৌসুমে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পানি প্রবাহ নিশ্চিত করতে গঙ্গা নদীর উপর ব্যারেজ নির্মাণের পরিকল্পনা করছে সরকার। ইতোমধ্যে প্রকল্পের প্রাথমিক সমীক্ষাও শেষ হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয় বলছে, ভারতকে সঙ্গে নিয়েই এ প্রকল্পে কাজ করতে আগ্রহী বাংলাদেশ। তবে বিশেষজ্ঞরা বলছেন, এক্ষেত্রে বাংলাদেশ একাই সিদ্ধান্ত নিতে পারে। বিস্তারিত জানাচ্ছেন ইহসান জুয়েল। ১৯৭৫ সালে ভারতের ফারাক্কা ব্যারেজের ফলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে কৃষি, মৎস্য ও বনজ সম্পদ এবং নৌ চলাচলে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে। ভাটিতে বাংলাদেশের অভ্যন্তরে গঙ্গার পানি প্রবাহ উল্লেখযোগ্য হারে হ্রাস পায়। শুষ্ক মৌসুমে পানি আটকে রাখতে ভারত সম্প্রতি আন্তঃনদী সংযোগ প্রকল্পের উপর গুরুত্ব দেওয়ায় সামনের দিনগুলোতে এই প্রবাহ আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই অবস্থায় দেশের রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, যশোর, খুলনা, ফরিদপুর ও বরিশাল অঞ্চলে পানি প্রবাহ নিশ্চিত করতে সরকার গঙ্গা নদীর উপর একটি ব্যারেজ নির্মাণের পরিকল্পনা করে। ৯৬টি গেটযুক্ত ২.১০ কিলোমিটার দৈর্ঘ্যের এই প্রস্তাবিত ব্যারেজ ৩১,২০,০০০ কিউসেক পানি ধরে রাখবে। প্রাথমিকভাবে ৪টি সমীক্ষা চালানোর পর ২০০২ সালে চূড়ান্তভাবে রাজবাড়ী জেলার পাংশায় এই ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ব্যারেজ নির্মাণে ভারতের সংশ্লিষ্টতা নিয়ে রয়েছে মিশ্রমত। অর্ধেক নদীতে একদিকে বাংলাদেশ, আরেকদিকে হচ্ছে ভারত। সুতরাং ডেফিনেটলি আমি যখন পন্ডেজ করব, যেহেতু ভারত এটার সাথে সংযুক্ত, শুধু আমাদের ভারতের কোঅপারেশন আর দরকার। আর লং টার্ম স্টেবিলিটি অফ দ্য ওয়াটার ফ্লোর জন্য ভারতের এর সাথে সংযুক্ত থাকলে আমাদের জন্য সুবিধা। ভারত যদি আসতে চায় ভালো, কিন্তু ভারতের কাছে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন ছিল না। তিস্তা ব্যারেজ করার সময় তো আমরা ভারতের অনুমতি নিইনি। ভারত যেভাবে বলছে যে না, এটা আমাদের ডুবিয়ে দেবে বা এটা করবে, এটা একেবারে বোগাস কথাবার্তা। তিস্তা ব্যারেজ মাত্র ৫ কিলোমিটার ভাটিতে, আর এটা ১০০ কিলোমিটার ভাটিতে, তো এর কোনো অর্থই হয় না। ভারত বাংলাদেশ যৌথ গঙ্গা নদীর পানি বন্টন চুক্তিটি আগামী ২০২৬ সালে শেষ হবে। তাই মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে ৩২,০০০ কোটি টাকার এই ব্যারেজ প্রকল্পে। এই বিষয়টা আমরা ডিপ্লোম্যাটিক পর্যায়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা কাজকর্ম করছি। আমাদের মন্ত্রণালয়ের নম্বর ১ প্রজেক্টের ভিতরে আমরা এই প্রজেক্টটা রেখেছি। এমনকি সরকার যে ডেল্টা প্ল্যান করছে, এইটা মাথায় রেখেই আমরা গেঞ্জেস ব্যারেজ নির্মাণের জন্য আগ্রহী। ২০১৮ সালে এই প্রকল্পের নির্মাণ কাজ শুরু করা গেলে ২০২৫ সালের মধ্যে তা শেষ হবে বলে আশাবাদী সরকার। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। প্যাকেজ ভ্যাট বহাল রাখা সহ ৪ দফা দাবিতে সারা দেশে ১ ঘন্টার কর্মবিরতি পালন করেছেন ব্যবসায়ীরা। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত দোকান বন্ধ রেখে মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী। রাজধানীর বিভিন্ন স্থানে ব্যানার ফেস্টুন নিয়ে রাস্তায় অবস্থান নেন তারা। একই দাবিতে রাজধানীর বাইরে ব্যবসায়ীদের মানববন্ধন করতে দেখা যায়।
1 জুলাই থেকে 15% ভ্যাট রেট কার্যকর করার সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে আসছিলেন ব্যবসায়ীরা। তারই ধারাবাহিকতায় প্যাকেজ ভ্যাট বহাল সহ 4 দফা দাবিতে 1 ঘন্টার কর্মবিরতি পালন করেন ব্যবসায়ীরা। তাদের দাবি, সব পণ্যে 15% ভ্যাট রেট কার্যকর করা হলে পণ্যের উৎপাদন খরচ বাড়বে। এতে ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত হবেন, তেমনি পণ্যের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়বেন ভোক্তারাও। তাই আসছে অর্থ বছরেও পুরনো আইন বহাল রাখার দাবি জানান তারা। নতুন আইনটা চালু হলে ব্যবসায়ীদের তো সমস্যা হবেই, তার থেকে বড় সমস্যা হবে জনগণের। নাই বেচা কিনা, নাই ব্যবসা বাণিজ্য, এর মধ্যে ভ্যাটের আলাদা একটি চাপ। মালিকের ব্যবসা প্রতিষ্ঠান যদি না চলে, আমাদের মালিক কিভাবে বেতন দিবে? বেতন না দিলে তো আমরা চাকরি হারাবো, আমরা কিভাবে চলবো? যদি 15% ভ্যাট আমাদেরকে দিতে হয়, আমাদের প্রতিষ্ঠানকে দেউলিয়া বলে ঘোষণা করা হবে। সোমবার দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত 1 ঘন্টার এই কর্মবিরতি পালন করে ইসলামপুর, বাংলা মোটর, এলিফ্যান্ট রোড, শান্তিনগর সহ রাজধানীর বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা। আমাদের যদি এক্সট্রা 15% ভ্যাট কার্যকর করা হয়, তাহলে প্রাইস অনেক হাই হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা অনেক ক্রেতা হারাবো এবং আমার মনে হয় যে সঠিক পণ্যটি ক্রেতাদের হাতে তুলে দেওয়ার ওই সুযোগ থেকে আমরা বঞ্চিত হব। এবং আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, কিন্তু অসমমূলক প্রতিযোগিতার মাধ্যমে আমরা আমাদেরকে দেউলিয়া করে দিয়ে আমরা কোনোভাবেই চাচ্ছি না। আমরা সরকারের কাছে প্যাকেজ ভ্যাট চাচ্ছি। বর্তমান রিয়েল এস্টেটের যে ধস, এই পরিস্থিতিতে আমাদের এই সেক্টর থেকে 15% ভ্যাট আদায় করা ক্রেতার নিকট থেকে কোনো ক্রমেই সম্ভব না। একই দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করে ব্যবসায়ীরা। আমরাও চাই প্যাকেজের মাধ্যমে যাতে সহনশীল ইয়াতে যাতে আমাদের ভ্যাটটা আবার এই অর্থ বছরের পুনর্বহাল করা হয়। আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, এবার ঢালাওভাবে এই যে 15% ধরা হয়েছে, এটা কোনো অবস্থায় আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। 2012 সালে ভ্যাট আইন সংশোধন করে চলতি বছরের জুলাই থেকে 15% হারে ভ্যাট কার্যকরের ঘোষণা দেন অর্থমন্ত্রী। 2 জুন আগামী অর্থ বছরের বাজেটে ভ্যাট আইন বিষয়ে নির্দেশনা আসার কথা রয়েছে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। 35তম মৃত্যুবার্ষিকীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় দলের শীর্ষ নেতারা সরকারের বিরুদ্ধে বিএনপি ভাঙার চক্রান্তের অভিযোগ তোলেন। তারা বলেন, মামলায় সাজা দিয়ে বেগম জিয়াকে জেলে ভরার ষড়যন্ত্র ভয়াবহ অবস্থার সৃষ্টি করবে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শেরেবাংলা নগরে তাঁর সমাধি প্রাঙ্গণে আসতে থাকেন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেখানে আসেন বেলা 11:30টার দিকে। দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। এর আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দলের শীর্ষ নেতারা। সরকার বিএনপি ভাঙার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তোলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপিকে নির্মূল করা, নিশ্চিহ্ন করার একটা চক্রান্ত শুরু হয়েছে, যে চক্রান্তের একটা হচ্ছে যে মামলা মোকদ্দমা দিয়ে সমগ্র দলকে আপনার বিচ্ছিন্ন করে রাখা। এটা কোনোদিনই সফল হবে না। মামলা দিয়ে বেগম জিয়াকে গ্রেপ্তারের ষড়যন্ত্র সরকারের জন্য বুমেরাং হয়ে যাবে বলে মন্তব্য করেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিচার করে তাকে সাজা দেওয়ার ব্যাপারে সরকার আজকে অগ্রসর হচ্ছে। আমরা বলতে চাই যে এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য, দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যদি সাজা দেওয়ার কোনো পরিকল্পনা করা হয়, তাহলে সেটা আগুন নিয়ে খেলার মতো হবে। সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে রাজধানীর বিভিন্ন পয়েন্টে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন বেগম খালেদা জিয়া। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর প্রায় 3 যুগ পরেও উন্মোচিত হয়নি এই হত্যার রহস্য। ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে মূল হোতারা। জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলেও এই হত্যার বিচারে নেয়নি কার্যকর কোনো উদ্যোগ। ইতিহাসবিদদের মতে রাজনৈতিক ফায়দা লুটতে এ নিয়ে আগ্রহ দেখায়নি বিএনপি। তবে বিএনপি নেতাদের দাবি, প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে এমন অবস্থান তাদের। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। ৭৫-এ সপরিবারে বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ডের পর বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসেন জিয়াউর রহমান। ৭৭-এর ২১শে এপ্রিল বিচারপতি সায়েমকে সরিয়ে রাষ্ট্রপতি হন তিনি। ৭৮-এর ফেব্রুয়ারিতে জাতীয় গণতান্ত্রিক দল জাগো দল এবং ওই বছরের ১ সেপ্টেম্বর তিনি গঠন করেন বিএনপি। এরপর ৩ বছর যেতে না যেতেই ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রামের সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন জিয়াউর রহমান। এ ঘটনায় সামরিক আদালতে অভিযুক্ত কয়েকজন সেনা সদস্যের সাজা হলেও এখন পর্যন্ত অন্তরালেই রয়ে গেছে এই হত্যাকাণ্ডের মূল হোতারা। ৯০-এ স্বৈরাচার পতনের পর ৩বার রাষ্ট্র ক্ষমতায় আসীন হলেও এই হত্যার বিচার নিয়ে কখনো উদ্যোগী হয়নি বিএনপি। যাকে জাতীয়তাবাদী চেতনার বাতিঘর বিবেচনা করে দল, তার হত্যার বিচারে কেন এই অনীহা? বিএনপি বিশেষ করে আমাদের নেত্রী
এই হত্যাকাণ্ডটাকে নিয়ে একটা রাজনৈতিক প্রোপাগান্ডা করতে চান নাই। রাজনৈতিক প্রোপাগান্ডা করতে যদি চেতেন তাহলে তখন যারা বিএনপির বিপক্ষে নেতৃবৃন্দ ছিল তাদেরকে দোষারোপ করে একটা প্রোপাগান্ডা করতে পারতো, যা নাকি আমরা এখন দেখতে পাচ্ছি। রাজনৈতিক ফায়দা নেবার কারণেই জিয়ার পরিবার বা দল কোনোদিনই জিয়া হত্যার বিচার চায়নি। এই ইতিহাসবিদের মতে জিয়াউর রহমান হত্যার সঙ্গে সে সময় সংঘটিত জেনারেল মঞ্জুর হত্যার যোগসূত্র রয়েছে। মঞ্জুর হত্যা যারা অপরাধী হিসেবে অভিযুক্ত হবে তারাই জিয়া হত্যার জন্য দায়ী। মঞ্জুর হত্যার ব্যাপারটি কোন সরকারই কিন্তু তেমন ভাবে গুরুত্ব দিয়ে বিবেচনা করেনি, বর্তমান সরকারও নয়। তবে আবারও ক্ষমতায় এলে মঞ্জুর হত্যার বিচার করে জিয়াউর রহমান হত্যার হোতাদের চিহ্নিত করা হবে বলে মন্তব্য করেন এই নেতা। ফৌজদারি মামলা তো আর অপরাধ তো আর বাতিল হয় না, এটা তো লিমিটেশন নাই। আবার যখন সুযোগ হবে নিশ্চয়ই আমরা এটা দেখব, দেখে তার বিচার অবশ্যই হবে। বিএনপি ক্ষমতায় এলে তাদের অতীত অবস্থানের পরিবর্তন হবে এমনটা বিশ্বাস না করলেও আইনের শাসন রক্ষায় এই হত্যাকাণ্ডের বিচার হওয়া বাঞ্ছনীয় বলে মনে করেন এই ইতিহাসবিদ। দল বা পরিবার চাক বা না চাক সরকারিভাবে করা উচিত। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। মোসাদের সঙ্গে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার বিএনপি নেতা আসলাম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রাষ্ট্রদ্রোহের মামলায় রিমান্ড আবেদনের শুনানি আগামীকাল এবং বাকি 2 মামলায় 6 জুন শুনানির দিন ধার্য করা হয়। সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই আদেশ দেন। গত বছর বিএনপির অবরোধ কর্মসূচি চলাকালে মতিঝিল ও লালবাগ এলাকায় নাশকতার অভিযোগে দায়ের করা 2 মামলায় 20 দিন এবং সরকার উৎখাতের উদ্দেশ্যে মোসাদের এজেন্ট মেহেদী এন সাফাদের সাথে বৈঠকের অভিযোগে গুলশান থানায় দায়ের করা মামলায় 10 দিনের রিমান্ড চায় পুলিশ। গত 15 মে রাজধানীর কুড়িল বিশ্ব রোড থেকে আসলাম চৌধুরীকে আটক করে পুলিশ। দুপুরের সময়ে আরো থাকছে। ঢাকার পর এবার বাড়ছে খুলনা সিটি কর্পোরেশনের পরিধি। প্রস্তাব পাঠানো হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। প্রয়োজনীয় কার্যক্রম শুরু। পরমাণু শক্তি কমিশন আইন 2016-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভায় সাপ্তাহিক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় বাংলাদেশ পেটেন্ট আইন 2016 ও বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন 2016-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ কথা জানান। বাংলাদেশ পেটেন্ট আইন 2016-এর খসড়া মন্ত্রিসভা নীতিগতভাবে অনুমোদন করেছে। এই আইনে 60টি অধ্যায় এবং 29টি ধারার প্রস্তাব করা হয়েছে। আর এই আইনটাকে থ্রিপসের সাথে সঙ্গতিপূর্ণভাবে তৈরি করা হয়েছে। স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন 2016 গতানুগতিক আইনে যে যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলোর প্রস্তাব করা হয়েছে, যেমন বার্ষিক প্রতিবেদন দেওয়া, নিরীক্ষা, বাজেট, হিসাব, তারপরে সংস্থার গঠন পরিচালনা, তারপরে স্ট্যান্ডার্ড মার্ক কিভাবে ব্যবহার করা হবে, লাইসেন্স কিভাবে অনুমোদন দেওয়া হবে, এই জাতীয় জিনিসগুলো এখানে নিয়ে আসা হয়েছে। এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বাংলাদেশে সফররত চীনা প্রতিরক্ষামন্ত্রী জেনারেল চ্যাং ওয়ানকোয়ানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন। সকালে গণভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। এ সময় চীনা প্রতিরক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে। 39 সদস্যের এই প্রতিনিধি দলটি গত 28 মে 3 দিনের সফরে বাংলাদেশে আসে। আজ তাদের দেশে ফেরার কথা রয়েছে। রাজধানী সহ সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ টিসিবি ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রির কার্যক্রম। সকাল 10টা থেকে শুরু হয়েছে রাজধানীর বিভিন্ন স্থানে টিসিবির পণ্য বিক্রি। পুরো রমজান মাসে বাজার স্থিতিশীল রাখতে বাজার দরের চেয়ে কিছুটা কমে সাধারণ মানুষের কাছে চিনি, ছোলা, মসুর ডাল, খেজুর ও সয়াবিন তেল বিক্রি করে টিসিবি। গতকাল রাজধানীর প্রায় সব স্থানে পণ্য বিক্রির কার্যক্রম শুরু হলেও ঢাকার বাইরের বিভাগীয় সব শহরে আজ থেকে পুরোদমে শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম। সকাল থেকে গুদাম থেকে ট্রাকে করে মালামাল স্থানান্তরে ব্যস্ত ডিলাররা। বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়ছে ট্রাকগুলোর আশেপাশে।
জিডিপিতে শিক্ষা খাতে বরাদ্দের তালিকায় বিশ্বের 161 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 155তম। তবে বাজেটে শিক্ষা খাতে কি পরিমাণ বরাদ্দ রাখা হয় সেই তালিকায় বিশ্বের 155টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 81তম। অর্থনীতিবিদ ও শিক্ষাবিদরা এই বরাদ্দকে অপ্রতুল হিসেবে অভিহিত করে বলছেন, গুণগত মানের শিক্ষা ব্যবস্থা এবং সামগ্রিক উন্নয়নের প্রধান অন্তরায় এই স্বল্প বরাদ্দ। বিস্তারিত থাকছে আতিকুর রহমান তমালের রিপোর্টে। উত্তর পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া। 70-এর দশকে বাংলাদেশ ও এই দেশটির অর্থনীতি ছিল সমপর্যায়ের, কিন্তু পরবর্তী 2 দশকে বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তিগুলোর একটিতে পরিণত হয়েছে দক্ষিণ কোরিয়া। অন্যান্য অনেক কারণের পাশাপাশি শিক্ষা খাতে বড় বিনিয়োগও এই সাফল্যের অন্যতম কারণ। ইউনেস্কোর সুপারিশ মতে বাজেটের 20% এবং জিডিপির অন্তত 6% ব্যয় করতে হবে শিক্ষায়। কিন্তু গত 5 বছর বাংলাদেশে শিক্ষায় বরাদ্দ মোট বাজেটের 11 থেকে 13%-এর আশেপাশে ঘুরছে। গেল বাজেটে সে অবস্থান থেকেও কমে বরাদ্দ ছিল 10.71%। শিক্ষা খাতে যে বরাদ্দ গত কয়েক বছরে এটা প্রকৃত যে বরাদ্দ বা মাথাপিছু যে বরাদ্দ যদি আমরা বলি, তো সেটা কিন্তু কিছুটা হ্রাস পেয়েছে। এখন আমরা আশা করব যে এই বাজেটে যাতে বরাদ্দটা এমন ভাবে হয় যাতে করে আমাদের যে প্রয়োজনীয়তা সেই প্রয়োজনীয়তা মাফিকে যাতে হয়। সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির গবেষণা বলছে, কোন দেশ জিডিপির কত শতাংশ শিক্ষায় ব্যয় করে সেই তালিকায় বাংলাদেশের অবস্থান 155তম। একই গবেষণায় আরও দেখানো হয়েছে বাজেটের কত ভাগ শিক্ষায় বরাদ্দ সেই তালিকায় বাংলাদেশ 81তম অবস্থানে। এত কম বরাদ্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে বাধা, এমন মত অর্থনীতিবিদদের। আমরা যাই করতে চাই না কেন, ধরেন আমরা এসডিজি করতে চাই, এখানে 17টা গোল আছে, তার মধ্যে একটা গোল শিক্ষা, কিন্তু এই একটা গোল শিক্ষা যদি অর্জিত না হয় 16টা গোল অর্জিত হবে না। দেশের শিক্ষা খাতে যা বরাদ্দ হয় তার একটা বড় অংশই আবার ব্যয় করতে হয় বেতন ভাতা সহ নানা অনুন্নয়ন খাতে। প্রণত কবিতাটা বলা হয়ে থাকে সামাজিক, অর্থনৈতিক আর সাংস্কৃতিক উন্নয়নের মাধ্যমে সমাজে মৌলিক পরিবর্তনের জন্য যেটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটি হলো শিক্ষা। আর তাই শিক্ষাই শক্তি। এ কারণে বৃহৎ স্বার্থে এই খাতে বৃহৎ বিনিয়োগ জরুরি। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। যশোর জেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো জরাজীর্ণ। প্রতিষ্ঠানগুলোতে সংস্কার কাজ করা না হলে আসন্ন বর্ষা মৌসুমে পাঠদান ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ঝড় বৃষ্টি নিয়ে শঙ্কিত শিক্ষক শিক্ষার্থীরাও। জেলা শিক্ষা কর্মকর্তার দাবি, জরাজীর্ণ প্রতিষ্ঠানের তালিকা করা হচ্ছে এবং অগ্রাধিকার ভিত্তিতে সেগুলোর সংস্কার কাজ করা হবে। জুয়েল মৃধা তথ্য ও সাব্বির আল জামানের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বর্ষা মৌসুমের এখনো অনেক দেরি, কিন্তু বৈশাখী ঝড় ও তার সাথে হওয়া বৃষ্টিতেই ভোগান্তির শিকার যশোরের শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসব শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত সরকারি অবকাঠামোগত সুবিধা পায়নি। শিক্ষানুরাগী প্রতিষ্ঠাতাদের সাহায্য সহযোগিতায় গড়ে ওঠা টিনের ছাউনির ভবনে চলছে তাদের পাঠদানের কার্যক্রম, কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সে ছাউনি হয়ে পড়েছে জরাজীর্ণ। সামান্য বৃষ্টিতেই শ্রেণীকক্ষে বৃষ্টির পানি চলে আসে। এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যশোর সদর উপজেলার বিরামপুর এলাকার শিলারায় চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়। শিলাবৃষ্টির কারণে যে টিনগুলো ফুটা হয়ে গেছে, যদি পানি পড়ে আমাদের বই খাতা ভিজে যায়। দুর্ভোগের মধ্যে আমরা ক্লাস করছি এবং আমরা উন্নত মানের পড়াশোনা করতে পারছি না। আমরা চাই আমাদের স্কুলের পরিবেশটা ভালো হোক এবং সংস্কার করা হোক। দুর্ভোগের কথা জানালেন শিক্ষকরাও। তারা বলছেন, নতুন ভবন হলে পাঠদান করতে সুবিধা হতো। মাল্টিমিডিয়া ক্লাসগুলো আমরা নিই, সেগুলো আসলে প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ বর্ষার মরশুমে নেওয়া সম্ভব হয় না। ক্লাস রুমগুলো একটু বড় করার দরকার এবং নতুন বিল্ডিং দিলে হয়তো খুবই সুন্দর হয়। দীর্ঘদিন চেষ্টা করেও প্রতিষ্ঠানের উন্নয়নে সরকারি কোনো সহযোগিতা পাওয়া যায়নি বলে জানালেন প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদের এ নেতা। সরকারের কাছে আমরা বারবার আবেদন করেছি, কিন্তু আমরা কোনো ভবন পাইনি, কোনো সহায়তাও পাইনি, যে যার জন্য স্কুলটাকে আমরা একটু সুন্দর পরিবেশে ছাত্রছাত্রীদের লেখাপড়ার উপযোগী করে আমরা এখানে স্কুলটাকে পরিচালনা করতে পারি। জেলা শিক্ষা কর্মকর্তা জানালেন, জরাজীর্ণ প্রতিষ্ঠানের তালিকা করা হচ্ছে এবং অগ্রাধিকার ভিত্তিতে সেগুলোর সংস্কার কাজ করা হবে। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহোদয় যিনি আছেন শিক্ষা প্রকৌশলী, তার সঙ্গে ইতিমধ্যে প্রাথমিক কথা বলেছি, যাতে করে অগ্রাধিকার ভিত্তিতে এই প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়নের দিকে সরকারের নজরে আসে। যশোরে 985টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, আর এসব প্রতিষ্ঠানে প্রায় 3.5 লাখ শিক্ষার্থী রয়েছে। সময় সংবাদ, যশোর।
খুলনা সিটি কর্পোরেশনের পরিধি বাড়ছে। নগরীর সীমানা সংলগ্ন বেশ কিছু মৌজায় অবকাঠামোগত উন্নয়ন ও জনবসতি বাড়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পরিধি বাড়ানোর প্রস্তাব পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তরিকুল ইসলামের রিপোর্ট। 26টি মৌজা অন্তর্ভুক্তের মধ্য দিয়ে খুলনা সিটি কর্পোরেশনের সীমানা সম্প্রসারিত হচ্ছে। এসব মৌজাগুলো যুক্ত হলে দ্বিগুণ হবে কর্পোরেশনের সীমানা। সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, এসব মৌজাগুলোর অবস্থান বটিয়াঘাটা, ডুমুরিয়া, ফুলতলা ও রূপসা উপজেলার মধ্যে। সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হওয়ার সংবাদে খুশি সংশ্লিষ্ট এলাকার মানুষ। সিটি কর্পোরেশনের ভিতরে গেলে আমাদের অনেক সুবিধা, যেমন যোগাযোগ ব্যবস্থা ভালো, স্কুল কলেজে যাতায়াতের ছেলে মেয়েদের সুবিধা হবে, নাগরিক সুবিধাটা ভালো পাবো, ঠিক আছে, পানির ওয়াসার ব্যবস্থাটাও আমরা পাবো। গ্রামে থেকে আমরা শহরে যাবো, শহরে আধুনিক সুযোগ সুবিধা সবগুলি আমরা পাবো, ড্রেনেজ ব্যবস্থা ভালো পাবো, বিদ্যুতের ব্যবস্থা ভালো পাবো। সীমানা বৃদ্ধির ব্যাপারে 30 মের মধ্যে আপত্তি জানানোর জন্য জেলা প্রশাসন গণবিজ্ঞপ্তি জারি করেছে। এখন পর্যন্ত 5টি অভিযোগ জমা পড়েছে বলে জানান খুলনা জেলা প্রশাসক। 3/4 মানুষ যদি অকৃষি কাজে সম্পৃক্ত হন এবং একই সাথে ওই এলাকাতে যদি ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্ট ঘটে, তাহলে ওই এলাকাকে সিটি কর্পোরেশন আওতায় নিয়ে আসার আইনি সুযোগ রয়েছে। সেই সুযোগ থেকেই এলাকাগুলো সম্পর্কে আমাদের কাছে আপত্তি আসছে। এগুলো শুনানি নিয়ে তারপর আমরা এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব। এদিকে সিটি কর্পোরেশনের সীমানা বৃদ্ধি পেলে ওই এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ার পাশাপাশি রাজস্ব আয়ও বাড়বে বলে জানান ভারপ্রাপ্ত মেয়র। এখন বর্তমান যে খুলনা আছে তার দ্বিগুণ খুলনা আমরা পাবো, এবং এই দ্বিগুণ খুলনায় আমরা যে উন্নয়ন করব, সেই উন্নয়নে আমরা যে রেভিনিউটা পাবো, তাতে এই খুলনা সিটি কর্পোরেশন তার কাঙ্ক্ষিত সেবা এই জনগণকে দিতে পারবে। 1990 সালে 31টি ওয়ার্ড নিয়ে যাত্রা শুরু করা খুলনা সিটি কর্পোরেশনের বর্তমান আয়তন 45.65 বর্গ কিলোমিটার। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। ঢাকা প্রিমিয়ার লিগের নবম রাউন্ডে সাভারে গাজী গ্রুপের দেয়া 168 রানের টার্গেটে ব্যাট করছে ব্রাদার্স ইউনিয়ন। পুতুলে রূপগঞ্জে দেয়া 192 রানের টার্গেটে ব্যাট করছে কলাবাগান কেসি। আর মিরপুরে ভিক্টোরিয়ার দেয়া 248 রানের টার্গেটে ব্যাট করছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন ভিক্টোরিয়ার 2 ওপেনার আব্দুল মজিদ ও ফজলে মাহমুদ। 43 রানে জুটি গড়ে ব্যক্তিগত 26 রানে আউট হন মজিদ। 37 রানে ফিরে যান ফজলে মাহমুদ। এরপর 50 তুলে সাজঘরে ফেরেন মমিনুল হক। পরে লঙ্কান ডি সিলভার 39 ও নাদিফ চৌধুরীর 36 রানে ভর করে 247 রানের পুঁজি পায় ভিক্টোরিয়া। জয় লক্ষ্যে ভালো শুরুর ইঙ্গিত দিয়েও দলীয় 33 ও ব্যক্তিগত 25 রানে আউট হন ওপেনার আব্দুল্লাহ আল মামুন। তবে দ্বিতীয় উইকেটে দারুণভাবে দলকে এগিয়ে নিতে থাকেন মাহবুবুল করিম ও মার্শাল আইয়ুব। তবে দলীয় 89 ও ব্যক্তিগত 45 রানে মাহবুবুল করিম সাজঘরে ফিরে যান। এরপর অধিনায়ক মাহমুদুল্লাহ ও মার্শাল আইয়ুব দলের স্কোর এগিয়ে দিচ্ছেন। নতুন মূসক আইনের আওতায় দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প ব্যবসা বাণিজ্য ও খুচরা দোকান পর্যায়ে বিক্রয় মূল্যের ওপর 15% ভ্যাট আরোপের প্রস্তাব বাতিলের দাবিতে দোকান বন্ধ রেখে মানববন্ধন করেছে বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত রাজধানীর বংশাল ও পুরান ঢাকার বিভিন্ন ব্যবসায়িক সংগঠনগুলো দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে মানববন্ধন করেন। এতে যোগদান আয়রন ও স্টিল শিট ব্যবহারকারী বিভিন্ন পরিবহনের সঙ্গে যুক্ত সংগঠনগুলো। এ সময় তারা বলেন, আগের প্যাকেজ ভ্যাট বাতিল করে ক্ষুদ্র পাইকারি ও খুচরা বিক্রির ওপর 15% ভ্যাট আরোপ করা হলে বিভিন্ন হাত ঘুরতেই এর মূল্য কয়েক গুণ বেড়ে যাবে। এতে ক্ষুদ্র ব্যক্তি পর্যায়ের বিক্রয় প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে। আমরা শতকরা 80% ক্ষুদ্র ব্যবসায়ী বছর শেষে খরচের পরে 6 লক্ষ টাকা আয় করতে পারি না, সেখানে 6 লক্ষ টাকা এর পিছনে ব্যয় করবো কিভাবে? 15% যে প্যাকেজ ভ্যাটটা আরো করতে যাচ্ছেন, সেই যদি হয় তাহলে দেখেন প্রতি 100 টাকায় 15% করে বেড়ে যাবে। পণ্যের দাম বেড়ে যাবে, আর বিশেষ করে আমরা ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। লৌহ শিল্পের কাঁচামাল আমদানি করতে গিয়ে 63% আমরা ট্যাক্স দেই। যদি আমি কনসাইনমেন্ট সেল করি তখন ওই জায়গার মধ্যে সে আরো 15% দিবে। যখন তাই পাইকারি বিক্রি করে সে আরো 15% দিবে। পাইকারি থেকে যখন খুচরা বিক্রি করবে সে আরো 15% দিবে। খুচরা বিক্রি যখন ম্যানুফ্যাকচারের কাছে যাবেন সে আরো 15% দিবে। দেখা যায় যে তখন এইটা আর 63% থাকবে না, এইটা প্রায় 200% গিয়ে গড়াবে।
নার্স নিয়োগে চলমান সংকট নিরসনে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির সদস্যরা। সকালে দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন নার্সদের এই দুই সংগঠনের সদস্যরা। এ সময় তারা বলেন, চলমান সংকট নিরসনে নার্সদের ব্যাচ ভিত্তিক নিয়োগ দিতে হবে এবং অবিলম্বে এই সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে কঠোর আন্দোলনে যাবেন নার্সরা। পরে বিক্ষোভ সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে সচিবালয়ের দিকে মিছিল নিয়ে রওনা হন বিক্ষুব্ধ নার্সরা। পরে পুলিশের বাধার মুখে প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় ও বিক্ষোভ মিছিল শেষ করেন তারা। সাভারের ট্যানারি শিল্পনগরীর নির্মাণাধীন ভবনের ছাদ ধসে 10 নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। দুপুরে হেমায়েতপুরের হরিণাধারা এলাকায় এই দুর্ঘটনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান 20 থেকে 30 জন নির্মাণ শ্রমিক ওই ভবনটিতে ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন। হঠাৎ করে এই ভবনটির ছাদ ধসে পড়ে। এতে 4 জন শ্রমিক ওই ভবনের নিচে চাপা পড়েন। আহত হন আরও 6 জন। ঘটনার পরপরই পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ শুরু করে। পরে আহতদের উদ্ধার করে এনা মেডিকেল কলেজ সহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। তবে এই ঘটনায় প্রতিষ্ঠানের মালিক ও ঠিকাদার প্রতিষ্ঠানের কোনো বক্তব্য পাওয়া যায়নি। যখন লোডটা পড়ছে মানে নিচে ফিসিংটা একটু দুর্বল ছিল, যার কারণে ছাদটা ধসে গেছে। হঠাৎ করে এই জিনিসটা মানে গাছ থেকে নেমে যায়, হ্যাঁ নেমে যাওয়ার ফলে আমরা নিচে পড়ে যাই। এখানে নিচে পড়ে গেছিলাম, এখানে হাতে একটু লাগছে, পায়ে লাগছে। আমরা যতটুকু খোঁজ খবর নিয়েছি তার মধ্যে কেউ মারা যায় নাই, আর বাকিটা ব্যাপক তল্লাশি করে নিচে বোঝা যাবে যে আসলে কেউ আছে কিনা। তো আপাতত আশপাশের যারা আছে বা তাদের লোকজন যেটা বলছে যে নিচে নাই। দুপুরের সময়ে আরো থাকছে, সৌদি আরবের সঙ্গে সমঝোতা না হওয়ায় এ বছর হজে যেতে পারছেন না ইরানের নাগরিকরা। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। চট্টগ্রাম নগরীর লালদিয়ার চরে বেহাত হয়ে যাওয়া জায়গা পুনরুদ্ধারের পাশাপাশি সেখানে নতুন একটি মাল্টিপারপাস কন্টেনার টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এর আগে বন্দরের নিজস্ব অর্থায়নে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হলেও এবারই প্রথম পিপিপির আওতায় বাস্তবায়ন করা হবে এই টার্মিনাল। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। এখনো বন্দরের মালিকানাধীন শত শত একর জায়গা অবৈধ দখল হয়ে আছে, আর এগুলো দখল করে আছে প্রভাবশালী মহল। ফলে কোনোভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। অথচ বন্দরের সক্ষমতা বাড়াতে প্রয়োজন হয়ে পড়েছে নতুন কন্টেইনার টার্মিনাল নির্মাণের। শক্ত হাতে এগুলিকে বন্দর অধিগ্রহণ করতে হবে, অধিগ্রহণ করে এগুলি ইউজ করতে হবে। কারণ চট্টগ্রাম বন্দর নতুন করে কিন্তু আরেকটা কিছু করা ইম্পসিবল। কারণ যে জায়গাটা আছে সেই জায়গাটাকে এমফাসাইজ করতে হবে যে সেই জায়গাটা 100% যাতে ইউটিলাইজ হয়। কর্ণফুলী নদীর তীর ঘেঁষে এবং চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর সংলগ্ন লালদিয়ার চর এলাকায় বন্দরের মালিকানাধীন বিশাল জায়গা দীর্ঘদিন ধরে অবৈধ দখল অবস্থায় রয়েছে। আর বেহাত হয়ে যাওয়া এসব জায়গা পুনরায় নিজেদের দখলে এনে একটি মাল্টিপারপাস কন্টেইনার টার্মিনাল নির্মাণ করতে চায় বন্দর কর্তৃপক্ষ। এখানে যে কন্টেইনার টার্মিনাল হবে মাল্টিপারপাস বলা হচ্ছে, যে কার্গো এবং দুটি হবে। এর জন্য কনসালটেন্টের একটি রিপোর্ট আমরা গত সপ্তাহে পেয়েছি এবং সেখানে যেটি হচ্ছে সেখানে কিছু জনবসতি আছে, সেটিকে আমরা পুনর্বাসন করব। সিসিটি কিংবা এনসিটি বন্দরের আগে সবগুলো কন্টেইনার টার্মিনালে হয়েছে নিজস্ব অর্থায়নে। তবে প্রস্তাবিত লালদিয়া কন্টেইনার টার্মিনালটি পিপিপির আওতায় করা হবে বলে জানিয়েছেন বন্দরের এই কর্মকর্তা। এটিও 1 কিলোমিটার দীর্ঘ হবে এবং সেটি নিউ মিরিং এর মতোই 1 কিলোমিটার লম্বা হবে, যেখানে 5টির মতো বার্থিং করা যাবে। সেটি চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ মানে সম্প্রসারণ যেটি হবে সেটি সাবস্টেন্সিয়ালি ইনপুট দিবে। এখানে কর্ণফুলী নদীর লালদিয়া অংশে পানির গভীরতা বেশি থাকায় অন্তত 10 মিটার দৈর্ঘ্যের জাহাজ অনায়াসে প্রবেশ করতে পারবে। এছাড়া অন্যান্য ইয়ার্ডগুলো শুধুমাত্র কন্টেইনার যেটি হলো, এখানে কন্টেইনার এবং কার্গো দু ধরনের জাহাজে পণ্য ওঠানামা করানোর পরিকল্পনা নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইল সদর, ঘাটাইল ও কালিহাতী উপজেলার 26টি ইউনিয়নের 6ষ্ঠ দফা নির্বাচনের প্রচার প্রচারণা চলছে। দিনরাত সমর্থকদের নিয়ে ভোটারদের মন জয় করতে ইউনিয়নের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে ভোটাররা বলছেন দেখে শুনে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান তারা। আর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা। কাদের তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ইউনিয়ন
পরিষদ নির্বাচনের ষষ্ঠ দফায় 4 জুন টাঙ্গাইলের 3টি উপজেলার 26টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই ভোটারদের মন জয় করতে মিটিং, মিছিল, উঠান বৈঠক সহ বিভিন্ন ধরনের গণসংযোগ আর নানা প্রতিশ্রুতি দিয়ে সমর্থন আদায়ের চেষ্টা করছেন প্রার্থীরা। কেউ পূর্ব অভিজ্ঞতার দোহাই দিচ্ছেন, আবার কেউ নতুন করে ইউনিয়নকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিচ্ছেন। ভোটাররা বলছেন ইউনিয়নের সার্বিক উন্নয়ন হবে এমন লোককেই নির্বাচিত করতে চান তারা। আমরা ভালো লোক খুঁজতেছি, ভালো লোককে আমরা ভোট দেয়া জয়যুক্ত করব। এলাকার উন্নয়নের জন্য যে কাজ করবে তাকেই জয়যুক্ত করব। পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও সব প্রার্থী নিজেকে যোগ্য বলে দাবি করে জয়ের ব্যাপারে আশাবাদী। মাদক ভূমিদস্যু যারা আছে তাদেরকে আমি ইউনিয়নের ব্যবস্থা নিব যাতে তারা মাদক এবং আসক্ত না হয়, ছেলেপেলে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয়, তাইলে আমি ইনশাআল্লাহ 100% আশাবাদী। যে সমস্ত অসমাপ্ত কাজ রয়েছে সেগুলো আমি সমাপ্ত করব এবং সার্বিকভাবে ইউনিয়নের উন্নয়নের জন্য সচেষ্ট থাকব। অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন জেলা নির্বাচন কর্মকর্তা। নির্বাচন উপলক্ষে আগামী 2 জুন থেকে আমাদের এই 3টি উপজেলার 26টি ইউনিয়নে আমাদের র্যাব, বিজিবি এবং পুলিশ মোতায়েন থাকবে। তো আমরা আশা করছি বিগত যে নির্বাচনগুলো টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনগুলোর মতোই আমরা একটা সুন্দর, সুষ্ঠু এবং সহিংসতা মুক্ত নির্বাচন আমরা আগামী 4 জুন আমরা করতে পারবো। টাঙ্গাইল সদর, কালিহাতী ও ঘাটাইল উপজেলার 26টি ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থী 107 জন, সংরক্ষিত মহিলা 256 জন এবং সাধারণ সদস্য পদে 844 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সময় সংবাদ, টাঙ্গাইল। এবছর ইরানের নাগরিকরা হজে যেতে পারছেন না। ইরান কর্তৃপক্ষের অভিযোগ, সৌদি সরকারের বাধার কারণে ইরানিরা এবার হজ করতে পারছে না। হজের মতো পবিত্র বিষয় নিয়ে সৌদি সরকার রাজনীতি করছে বলেও অভিযোগ তাদের। অন্যদিকে সৌদি সরকারের পাল্টা অভিযোগ, সমস্যা সমাধানে বিকল্প বিভিন্ন উপায় তুলে ধরা হলেও কোনোটি গ্রহণ করেনি ইরান। গত বছর পবিত্র হজ পালন করতে গিয়ে মিনায় পদদলিত হয়ে বহু মানুষ নিহত হয়। সৌদি কর্তৃপক্ষের দাবি মৃতের সংখ্যা 770, কিন্তু ইরানের দাবি অন্তত 4700 মানুষ মারা গেছে, যাদের মধ্যে 460 জন ইরানের নাগরিক ছিল। গত বছরের ওই ঘটনার জন্য সৌদি কর্মকর্তারা ইরানি হজযাত্রীদের নির্দেশনা না মেনে চলাকে দায়ী করেন। এরপর থেকে ইরান ও সৌদি আরবের সম্পর্কে নতুন করে টানাপোড়েন দেখা দেয়। এই টানাপোড়েনের মধ্যেই এবছরের শুরুতে সৌদি সরকার নেতৃস্থানীয় শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকর করলে উত্তেজনা চরম আকার ধারণ করে। ইরানের শিয়ারা তেহরানে সৌদি দূতাবাসে আগুন ধরিয়ে দেয়। সৌদি সরকারও তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। তবে সম্পর্কের টানাপোড়েন উপেক্ষা করেই দুদফা বৈঠক করেও সমঝোতায় পৌঁছাতে পারেনি দুদেশ, আর এজন্য একে অন্যকে পাল্টাপাল্টি দোষারোপ করছে। ইরানের অভিযোগ, ইরানিদের ভিসা, পরিবহন, স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়ে তাদের দেয়া শর্ত মানেনি সৌদি সরকার। রোববার ইরানের সংস্কৃতি মন্ত্রী আলী জান্নাতি জানান, সৌদি সরকারের বাধার কারণে ইরানিরা এবার হজ করতে পারছে না। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেন জাবেরি আনসারি বলেন, সৌদি আরব হজের মতো পবিত্র বিষয় নিয়ে রাজনীতি করছে। ইরানের হজ মন্ত্রণালয় জানায়, তাদের নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত ইরানিদের হজে পাঠানো হবে না। সৌদি কর্তৃপক্ষ আমাদের কোনো কথাই শোনেনি। তাদের সদিচ্ছার অভাবেই ইরানের নাগরিকদের আল্লাহর ঘরে যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে। ইরানিদের হজে যাওয়ার অধিকার থেকে বঞ্চিত করেছে তারা। তবে রিয়াদের দাবি, তারা বিকল্প অনেকগুলো সমাধানের পথ তেহরানকে প্রস্তাব করলেও তারা তা মানেনি। হজ চলার সময় বিক্ষোভ করা এবং ইরানিদের বিশেষ সুবিধা দেওয়ার যে দাবি ইরান করেছিল তা সৌদি সরকার গ্রাহ্য করেনি। গত বছর অন্তত 60,000 ইরানি মক্কায় হজ করতে গিয়েছিল। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। দর্শক, আবারও দেশের একটি খবর। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় অর্থমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে ডক্টর ফরাসউদ্দিনের নেতৃত্বাধীন তদন্ত কমিটি। সেখানে আছেন আমাদের সহকর্মী আশিস প্রসূন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। স্বপ্না, আপনি জানেন যে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের যে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে যে অর্থ, সেখান থেকে যে কয়েকশো কোটি ডলার যে অর্থ চুরি হয়েছে, সেই চুরির ঘটনায় কিন্তু বাংলাদেশ সহ সারা বিশ্বেই কিন্তু আলোচনা সমালোচনার ঝড় উঠেছিল। তো এর পরপরেই কিন্তু সাবেক গভর্নর, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিনের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং সেই তদন্ত কমিটির পক্ষ থেকে মাঝে একটি অন্তর্বর্তীকালীন একটি প্রতিবেদন
প্রতিবেদন দাখিল করা হয়েছে। আজ কিছুক্ষণ আগেই পূর্ণাঙ্গ প্রতিবেদনটি দাখিল করা হলো। তো এই প্রতিবেদন দাখিল করার পরে এটি ডক্টর ফরাসউদ্দিন উনি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের হাতে এই প্রতিবেদন দাখিল করার পরে তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে এই ঘটনায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদেরও সংশ্লিষ্টতা ছিল এবং তিনি বলেছেন যে এই ঘটনায় সুইফটও কোনোভাবেই দায় এড়াতে পারে না এবং এর পরপরেই কিন্তু সাংবাদিকদের প্রশ্ন ছিল যে এটি জনসমক্ষে প্রকাশ করা হবে কিনা। তারই প্রেক্ষিতে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানিয়েছেন যে এটি আগামী 15 থেকে 20 দিনের মধ্যে এই প্রতিবেদনটি জনসমক্ষে প্রকাশ করা হবে এবং জনসমক্ষে প্রকাশ করলেই দেখা যাবে যে মূলত এই প্রতিবেদনে পূর্ণাঙ্গ এই প্রতিবেদনের মধ্যে কি ছিল বা সেটি জানা যাবে যে মূলত কারা দোষী এবং দোষীদের বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নিয়ে এই অর্থটি ফেরত আনা যায়। স্বপ্না। দর্শক, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় অর্থমন্ত্রীর কাছে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে ডক্টর ফরাসউদ্দিনের নেতৃত্বাধীন তদন্ত কমিটি। এই বিষয়ে সচিবালয় থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন জানাতে আসিম প্রসূস। আন্তর্জাতিক ফুটবল প্রসঙ্গ। নেইমারবিহীন ম্যাচে পানামার বিপক্ষে 2-0 গোলে সহজ জয়ে কোপা আমেরিকার প্রস্তুতি সারল ব্রাজিল। তবে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্লোভাকিয়ার কাছে হোঁচট খেয়েছে জার্মানি। 3 গোলে হেরেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে ভিন্ন ভিন্ন ম্যাচে জয় পেয়েছে স্পেন, ইতালি ও পর্তুগাল। ডেনভারে ম্যাচের দ্বিতীয় মিনিটে সেলেসাওদের এগিয়ে নেন জোনাস অলিভিয়েরা। ফিলিপে কুতিনহোর ক্রস থেকে গোল করেন বেনফিকার 32 বছর বয়সী স্ট্রাইকার। 2011 পরে প্রথম জাতীয় দলের হয়ে গোল করেন তিনি। বিরতির পর ম্যাচের 73 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গাব্রিয়েল বারবোসা আলমেইডা। সেলেসাওদের জার্সি গায়ে অভিষেকে এই গোলের দেখা পেয়েছেন সান্তোসের 19 বছর বয়সী এই ফরওয়ার্ড। 2-0 গোলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লোস দুঙ্গার দল। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নতুন ভ্যাট আইন সংশোধন সহ 4 দফা দাবিতে ব্যবসায়ীদের 1 ঘন্টার কর্মবিরতি। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে মানববন্ধন। যদি 15% ভ্যাট আমাদেরকে দিতে হয়, আমাদের প্রতিষ্ঠানকে দেউলিয়া বলে ঘোষণা করা হবে। এই পরিস্থিতিতে আমাদের এই সেক্টর থেকে 15% ভ্যাট আদায় করা ক্রেতার নিকট থেকে কোনো ক্রমেই সম্ভব না। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা। বেগম জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে সরকার ষড়যন্ত্র করছে, অভিযোগ ফখরুলের। বিএনপি নেতা আসলাম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ। রাষ্ট্রদ্রোহ মামলার রিমান্ডে আবেদনের শুনানি কাল। ভারতকে নিয়ে গঙ্গা নদীর ওপর ব্যারেজ নির্মাণের পরিকল্পনা, শেষ হয়েছে প্রাথমিক সমীক্ষা। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ একাই সিদ্ধান্ত নিতে পারে। এবং জিডিপিতে শিক্ষা খাতে বরাদ্দের তালিকায় 161 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 155। সামরিক উন্নয়নে প্রধান অন্তরায় কম বরাদ্দ, বলছেন অর্থনীতিবিদরা। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।